স্যার, কে খবর দিয়েছিল? স্যার যে ফোন করেছিল সে নিজের নাম বলেনি আর ফোন কেটে দিল। কিন্তু স্যার আমি একে চিনি, এর নাম হলো ভোলু। মাত্র 2 মাস আগেই ও জামিনে ছাড়া পেয়েছিল। আর স্যার মারপিট, চুরিচামারি আর নেশার কারবারের জন্য অনেকবার একে জেলে ভরা হয়েছে। আর স্যার ওর না নেশার প্রতি আসক্তি ছিল। আর স্যার আমার তো মনে হয় নেশার ওভারডোজের জন্যই ওর প্রাণটা গেছে। আর এই কাটা ফেটে যাওয়ার চিহ্ন? স্যার ওর আঙুল দেখে তো আমার মনে হয় এই সমস্ত আঘাতের চিহ্ন আঁচড়ে আঁচড়ে করেছে। আর স্যার যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ওর কাছ থেকে কোনো মোবাইল পাওয়া যায়নি। খুব ইন্টারেস্টিং না? কোনো মানুষ এতটা শত্রু কি করে হতে পারে যে নিজেই নিজের প্রাণ নিয়ে নিতে পারে? না চৌধুরী, আমার তো মনে হয় কেউ একে হত্যা করে এর মোবাইলটাও সঙ্গে নিয়ে গেছে, যাতে কল ডিটেল চেক করে আমরা সেই খুনিকে ধরতে না পারি। হতে পারে স্যার, এমনটাও হতে পারে নয়, এরকমই হয়েছে। লাশের ডিটেলসটা নিয়ে পোস্টমর্টমে পাঠিয়ে দাও। স্যার। ভোলু সমাজের নিম্ন স্তরের একজন গরিব আর অনাথ মানুষ ছিল। পুলিশের রেকর্ড অনুযায়ী ছোটবেলা থেকেই অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ভোলুর মৃত্যুতে কারোর কিছু যায় আসে না। কিন্তু পুলিশের এটা জানা খুব জরুরি ছিল যে ভোলুর মৃত্যু ঠিক কিভাবে ঘটল। ও কি সত্যি ড্রাগের ওভারডোজের শিকার হয়েছিল, নাকি ওর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ছিল? এটা কি শুধু একটা দুর্ঘটনা ছিল, নাকি ভেবেচিন্তে করা খুনের ষড়যন্ত্র? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডের এই ঘটনা ভোপালের ভাইরপুরের। ভোলুর মৃত্যুর খবর পেতেই পুলিশ তদন্ত শুরু করে দেয়। কিন্তু এই কেসটা এমনই জটিল ছিল যে পুলিশ নিজেই হতভম্ব হয়ে পড়ে। কি মনে হলো ডক্টর তিওয়ারি, ভোলুর মৃত্যুর কারণ কি? ইন্সপেক্টর স্যার, আপনি তো জানেন যে পোস্টমর্টমের রিপোর্ট আসতে একটু দেরি হয়, কিন্তু আমি আন্দাজ করে আপনাকে এটা বলতে পারি যে ভোলু ড্রাগের ইনজেকশন নেওয়ার আগে অনেক বেশি দেশি মদ খেয়েছিল। ড্রাগসের শেষগুলো পরীক্ষা করে জানা যায় ওর মধ্যে জম্বি নামের ড্রাগ রয়েছে, যেটা খুবই ভয়ানক। মনে হয় সেই কারণেই ও মারা গেছে। আরে আপনারা বুঝতে কেন চাইছেন না? আমার দিদি না কথা বলতে পারে আর না চলাফেরা করতে পারে। কত 1.5 মাস ধরে হসপিটালের বেডে শুয়ে আছে একটা লাশের মতো, আর কেউ ঠিকঠাক দেখাশোনা পর্যন্ত করে না। আর আপনারা বলছেন আমি ওকে এখান থেকে নিয়ে যাব? আপনারা মানুষ নাকি জানোয়ার? হ্যাঁ, আপনারা বুঝতে চাইছেন না কেন? যতক্ষণে না ও নিজের পায়ে দাঁড়াতে পারে তার আগে আমরা কি করে ওকে নিয়ে যাব এখান থেকে? কি করে বলুন এবার? প্লিজ সাইলেন্স। এটা একটা হসপিটাল। কি হয়েছে আমাকে বলুন। আপনি বলছেন এটা হসপিটাল? হসপিটালে তো পেশেন্টদের দেখাশোনা করা হয়, তাই না? আর এখানে আমার দিদি 1.5 মাস ধরে অ্যাডমিট আছে, কেউ ঠিকমতো দেখাশোনা পর্যন্ত করছে না। আর এখন ওরা বলছে যাতে এখান থেকে ওকে নিয়ে যাই। বলুন কি করে নিয়ে যেতে পারি স্যার ওকে? উনি কি বলছেন? স্যার, এতে আমাদের কোনো দোষ নেই। যখন যখন মেডিসিন আর ইনজেকশন দেওয়ার কথা আমরা দিয়ে দিই। দেখুন 24 ঘন্টা কোনো পেশেন্টের কাছে তো দাঁড়িয়ে থাকতে পারি না। আরও তো পেশেন্ট রয়েছে আমাদের, না? আমরা কি করব স্যার? যতক্ষণ ও চলাফেরা করতে পারছে আমরা ওকে এই অবস্থা এখান থেকে কি করে নিয়ে যেতে পারবো? কি করে নিয়ে যাব? শুনুন, আপনাদেরকে প্রত্যেক রোগীকে ভালো করে দেখা উচিত, এটা আপনাদের কর্তব্য। আর যতক্ষণ না ডক্টর পেশেন্টকে পুরোপুরি সুস্থ না বলে ডিসচার্জ করে দিচ্ছে ততক্ষণ। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো বাবা। গুঞ্জনের হাঁটতে না পারার কারণ ওর শারীরিক দুর্বলতা নয়, বরং ওর মানসিক দুর্বলতা।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ডক্টর, তার মানে আমরা গুঞ্জনকে এখন বাড়ি নিয়ে যেতে পারি তো? আগে হ্যাঁ, আর যদি আপনারা চান যে ও আগের মতোই হাসুক, কথা বলুক, চলাফেরা করুক, তাহলে আপনারা ওকে কোনো সাইকিয়াট্রিস্ট, মানে আমি বলছি যে কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখান। ডক্টর, দিদি দিদি ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? সমস্ত রোগেরই চিকিৎসা হয়। আর গুঞ্জনের পরিবারের লোকেরা যখন এত ভালো, সবাই ওকে এত ভালোবাসে, তখন নিশ্চয়ই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এত সুখের সংসার ছিল, সেই জন্যই নজর লেগে গেল। কত সুন্দরভাবে কথাবার্তা বলতো আমার মেয়েটা। মা মা বাঁচাও আমায় দিদির থেকে। আরে কি হয়েছে? এই কাঞ্চন, মা দেখো না, তখন থেকে দিদি জ্বালাচ্ছে আমাকে। কেন গুঞ্জন, কেন বিরক্ত করছিস ওকে? মা আমি কোথায় জ্বালাচ্ছি? তুমি দেখো ওই আমাকে জ্বালাচ্ছে। আচ্ছা মা, ওকে জিজ্ঞেস করো কার সাথে কথা বলবে এখনো। আমি যার সাথে ইচ্ছা কথা বলি, তোর তাতে কি? আর মা তুমি তো সব জানো, বলো। আরে তোর মা আমি, মেয়ের ব্যাপারে সবকিছু আমি জানি। আর আমি তোমার ব্যাপারেও। তোমরা দুজনে তো আমার চোখের মণি, এক গুঞ্জন আর এক কাঞ্চন। মা প্লিজ কান্নাকাটি করো না। যদি তুমি এভাবে ভেঙে পড়ো তো দিদি কি করে ঠিক হবে? দিদিকে সাহস কে জোগাবে? কি নাম তোর? স্যার সুরেশ। কি করিস তুই? স্যার দিনমজুরির কাজ করি। মিথ্যে কথা কেন বলেছিস তুই? বল। কোথাও তুই ভলুকে? না না স্যার, আমি তো একজন খুব গরিব মানুষ। পুলিশের চক্কর খুব খারাপ স্যার, তাই জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম। তাহলে তুই কি করে জানতে পারলি যে ভোলু মারা গেছে? স্যার ভোলুর কাছে তো আমি কখনো কখনো এই জন্যই যেতাম যে, কারণ আমারও নেশার প্রতি আসক্তি আছে। তুইও কি ড্রাগ নিস? না না স্যার, আমি এরকম কোনো নেশা করি না। তাহলে কি নেশা করিস তুই? আমি শুধু মদ খাই স্যার। আচ্ছা, তোর কি মনে হয় ভোলু বেশি নেশা করার জন্য মারা গেছে, নাকি ওকে কেউ মেরে ফেলেছে? হ্যাঁ, এখন আমি আপনাকে কি বলি বলুন তো স্যার। কিন্তু হ্যাঁ, নেশা করার ব্যাপারেও সবার বাবা ছিল। আমি ওকে সারা সারা রাত ধরে নেশা করতে দেখেছি, আর তারপরেও ও সারাক্ষণ হুঁশেই থাকতো স্যার। ও ড্রাগসের কারবার করতো না স্যার। যদি ওরই নেশা হয়ে যেত তাহলে তোর ব্যবসাই বন্ধ হয়ে যেত। আচ্ছা, তোর কি কারোর ওপর সন্দেহ হয়? ওর সাথে কি কারোর কখনো কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ স্যার, ওর একটা বন্ধু আছে মুন্না মেকানিক। ভোলু ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। যখন ও টাইমে ও টাকা শোধ করতে পারেনি, তখন এক রাতে মুন্না ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। হতে পারে স্যার ওই হয়তো। এই মুন্নাকে পাওয়া যাবে কোথায়? স্যার আসলামের গ্যারেজে। নিয়ে যাও একে। আরে খান্না স্যার, আরে কি কথা বলছেন আপনি? আজ পর্যন্ত কি এরকম হয়েছে যে আপনাকে ডেট দিয়েছে আর টাইমে গাড়ি ডেলিভার হয়নি? আপনি চিন্তা করবেন না, গাড়ি ঠিক সময়ে এই পৌঁছে শোনো। যাবে। এক মিনিট, আমি আপনাকে ফোন করছি। এই মুন্না কি এখানেই কাজ করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই কাজ করে। ও কোথায়? এখানেই গাড়ির কাজ করছে স্যার। চলো দেখাও। চলুন। স্যার এখানে আসুন।
স্যার মনে হচ্ছে ও মদ খেয়ে কাজ করছিল, তাই জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে। না স্যার, ও এটা ঠিক যে ওর নেশার প্রতি আসক্তি ছিল, কিন্তু কাজের সময় ও কোনোদিন মদ ছুঁয়েও দেখতো না। কাল রাত্রে আমি ওকে বলেছিলাম এই গাড়িটার কাজ করার জন্য। আচ্ছা এটা বলো, এর কাছে মোবাইল ছিল? হ্যাঁ স্যার ফোন করো। ছিল। হ্যাঁ স্যার। ফোন সুইচ অফ বলছে স্যার। ঠিক আছে, তুমি যাও। সঞ্জয়, লাশটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও, ঠিক আছে? চৌধুরী, স্যার ব্যাপারটা খুবই গন্ডগোলের ঠেকছে। যদি এ গাড়ি রিপেয়ার করে থাকে তাহলে এর কাছে যন্ত্রপাতি হওয়া উচিত ছিল, আর এর মোবাইলটাও এর কাছে নেই। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? স্যার কিছু তো গন্ডগোল আছেই স্যার। ঠিক আছে, চলো। পুলিশের সমস্যা আরো বেড়ে গেছিল। মুন্নার মৃত্যু পুলিশের সামনে আরেকটা নতুন প্রশ্ন তুলে দিয়েছিল। যখন ভোলু মারা গেছিল তখন জিজ্ঞাসাবাদের সময় সুরেশ পুলিশকে বলেছিল যে মুন্না নিজের টাকা আদায়ের জন্য একবার ভোলুকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তখন পুলিশের সন্দেহ হয় যে ভোলুর মৃত্যুর পেছনে মুন্নার হাত থাকতে পারে। কিন্তু মুন্নাকে খুঁজতে ওরা যখন আসলামের গ্যারাজে পৌঁছলো ততক্ষণে মুন্নাও মারা গেছিল। প্রথমে ভোলু, তারপর মুন্নার মৃত্যু। এবার পুলিশ বুঝলো যে এদের মৃত্যু কেবল একটা দুর্ঘটনা ছিল না, বরং কারুর ভেবেচিন্তে করা খুনের ষড়যন্ত্র ছিল। কিন্তু যতক্ষণ খুনের উদ্দেশ্য সামনে না আসে ততক্ষণ এই দুজনের মৃত্যুকে খুন বলে প্রমাণ করা যায় না। অপরদিকে গুঞ্জনকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু তখনও ও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেনি। কথায় বলে যে ডাক্তার ভগবানেরই রূপ, আর এখানেও গুঞ্জনের দেখাশোনায় ডাক্তারেরা আর হসপিটালের স্টাফেরা নিজেদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছিল। কিন্তু গুঞ্জনের পরিবারের লোকেদের মনে হচ্ছিল যে গুঞ্জনের দেখাশোনায় কোনো না কোনো গাফিলতি হয়েছে। মা, কারা দেখা করতে এসেছে দেখো। কেমন আছে গুঞ্জন? বেচারি দেখো ছাদের দিকে দেখছে। আরে বেচারি খুব বড় একটা শোক পেয়েছে। আরে এই অবস্থা তো বাবা মার ভুলের জন্য হয়েছে। মেয়েদের বেশি স্বাধীনতা দেবার ফল এই হয়। আন্টি কি উল্টোপাল্টা বলছেন আপনারা? হ্যাঁ, আপনারা দিদিকে দেখতে এসেছেন নাকি উল্টোপাল্টা কথা বলতে এসেছেন? আরে কাঞ্চন, যেটা সত্যি সেটাই বলছি, রেগে যাচ্ছিস কেন? রেগে যাব না তো কি খুশির চোটে নাচবো? দিদি এখানে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে আর ওরই সামনে আপনি উল্টোপাল্টা কথা বলছেন। একটা কাজ করুন, আপনারা এখান থেকে এখনই চলে যান। যান এখান থেকে। না কাঞ্চন মা, না, অতিথিদের সঙ্গে এরকম ব্যবহার করতে নেই। চুপ করে যাও। কেন মা, কেন চুপ করে থাকবো? আজকে এদের মতন মানুষজনের জন্যই দেশের মেয়েরা পিছিয়ে। দেখুন, আপনাদের সহানুভূতির কোনো প্রয়োজন নেই আমাদের। এখানে দাঁড়িয়ে থাকবেন না, যান এখান থেকে, চলে যান। চলো। জানি না কোথা থেকে চলে আসে। ব্যাপার বলতো দিদি, আজকে খুব খুশিতে আছিস কেন? আমার খুশিতে কি তুই খুশি নোস? তোর কি দুঃখ হচ্ছে? আচ্ছা, তার মানে রাকেশ আর ওর বাবা মা যে আমাকে দেখতে আসছে সেটা তোর ভালো লাগছে না? না দিদি, তার জন্য নয়। তুই পুলিশ অফিসার হতে চেয়েছিলিস, আর তোর সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই রাকেশ জিজু বিয়ে করে তোকে এখান থেকে নিয়ে চলে যাবে। কিন্তু তুই কি জানিস, রাকেশ আমাকে কথা দিয়েছে যে যতদিন না আমি পুলিশ অফিসার হচ্ছি ততদিনও বিয়ের জন্য অপেক্ষা করবে। সত্যি? হ্যাঁ দিদি, তুই তো খুব লাকি। তোকে কত ভালোবাসে রে। সে তো বাসেই। জানিস কাঞ্চন, রাকেশ আমার জন্য সব কিছু করতে পারে, সারা পৃথিবীর সাথে লড়তে পারে। সত্যি আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। বলছিলাম যে দাদা, গুঞ্জন আর রাকেশ কোচিং এ একসাথে পড়াশোনা করে, আর আমাদের মেয়ে গুঞ্জন ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছে, এটা তো আপনারা জানেনই। ওর স্বপ্ন হলো ভবিষ্যতে ও পুলিশ অফিসার হবে। দেখুন,
এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? কিরকম কথা বলছেন আপনি? আমাদের রাকেশ সবকিছু বলেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আমাদের ছেলের যাকে পছন্দ তাকেই আমাদের পছন্দ। তাহলে একটু মিষ্টি মুখ করা যাক। নিন। নিন না। আরে গুঞ্জন, আয় মা আয়। লাখের আয় মা, মধ্যে আয়। এক হয়েছে আমাদের বৌমা, তাই না? হ্যাঁ, আমার জিজিও কিন্তু কোনো অংশে কম নয়। খুব দুষ্টু আমার ছোট মেয়ে। আরে দিদি, এটা কি? শুভ কাজে দেরি কেন? আরে দিদি, আপনি যদি আগে বলতেন তাহলে আমিও আমার আত্মীয়দের ডেকে নিতাম। এত তাড়ার কি ছিল? কোনো ব্যাপার না, আত্মীয়রা আসবেন। আর তাড়াতাড়ি একটা ফাংশনও করতে হবে। আয় গুঞ্জন, আয় আয় মা, আয় আয়। মা। চল নে কাঞ্চন। জিজু, চৌধুরী, স্যার। ভোলু আর মুন্নার ব্যাপারে তুমি কি আর কোনো নতুন ক্লু পেলে? না স্যার, এমনিতেও আসলামের পিছনে আমি আমার খোঁচড় লাগিয়ে রেখেছি, কিন্তু এখনো কোনো সূত্র পাইনি যাতে আমরা ওকে সন্দেহ করতে পারি। তোমার কি মনে হয় প্রথমে ভোলু, তারপরে মুন্নার মৃত্যু? এসব তো হঠাৎ করে হতে পারে না। আমার তো মনে হয় এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। হতে পারে স্যার। স্যার, আমার কিছু মনে পড়ছে। 2 মাস আগে যখন আমি হাবিবগঞ্জ থানায় ছিলাম তখন ওখানে একটা লোক রিপোর্ট লেখাতে এসেছিল, আর উনি এই দুজনের নাম নিচ্ছিলেন। কোন ব্যাপারে রিপোর্ট লেখাতে এসেছিলেন উনি? স্যার, আমাকে একটা দরকারি কাজে বেরোতে হয়েছিল, তাই এই ব্যাপারে আমি কিছু জানি না। চৌধুরী, স্যার। হাবিবগঞ্জ থানায় ফোন করে সেই লোকটার ব্যাপারে খোঁজ নাও যে কমপ্লেন লেখাতে এসেছিল। স্যার। হতে পারে আমরা ওখানে ওই দুজনের মৃত্যুর ব্যাপারে কোনো ক্লু পেয়ে গেলাম। হ্যাঁ ইন্সপেক্টর। আচ্ছা, তাহলে আপনি প্রজাপতি, আপনার সাথে হসপিটালে দেখা হয়েছিল মনে পড়ছে? আগে হ্যাঁ, বলুন কি বলতে চান? আপনি কি 2 মাস আগে হাবিবগঞ্জ থানায় কোনো কমপ্লেন লেখাতে গেছিলেন? আগে হ্যাঁ, গেছিলাম। আমরা কি জানতে পারি কি ব্যাপারে? আসুন, নিজের চোখেই দেখে নিন। আসুন আসুন স্যার, দেখুন এই যে আমাদের বড় মেয়ে গুঞ্জন, যার সম্পর্কে ওই দিন কাঞ্চন হসপিটালে কথা বলছিল, ওরই রিপোর্ট লেখাতে গিয়েছিলাম ওখানে। আমাদের মেয়ে অনেক কর্মক্ষম ছিল, আপনারই মতো ও পুলিশ অফিসার হতে চেয়েছিল। আমাদের দুর্ভাগ্য, পুলিশের গাফিলতির শিকার হয়ে পড়ল। কি হয়েছিল ওর? ওই দিনটা ছিল আমাদের জীবনের একেবারে অন্ধকার দিন, যখন 2 মাস আগে কোচিং ক্লাস থেকে আমাদের মেয়ে বাড়ি ফিরে এলো। আজ কত লেট হয়ে গেল না? আরে না, ঠিক আছে রাকেশ, এবার তুমি যাও, আমি এদিক দিয়ে চলে যাব। সোজা রাস্তায় যাবে, ঠিক আছে? শর্টকাট নেবে না কিন্তু, গলিগুলো অন্ধকার হয়ে থাকে। রাকেশ, অন্ধকারকে যদি ভয় পাই তাহলে পুলিশ অফিসার হব কি করে? তোমাকে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো গুঞ্জন। আর কালকে তুমি পুলিশ অফিসার হয়ে গেল, আমি এই একই কথা বলবো আজকে যেটা বলছি। এত চিন্তা করো আমার জন্য? এই তোমাদের মেয়েদের প্রবলেম কি বলো তো?
চিন্তা করলে অসুবিধে, না করলে তাও অসুবিধে। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও, আমি বাড়ি পৌঁছে কল করছি। চলো ঠিক আছে, বাই। বাই। ভাই সত্যি বলবো, 6 মাস আমি জেল খেটে এলাম। মেয়েদের ছোঁয়া পাওয়ার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে রয়েছে। স্যার ভাই, আমার তো হয়ে গেছে, এবার আমি তো বাড়ির দিকে এগোই, বুঝলি? আরে কিরকম পুরুষ মানুষ তুই, সামান্য একটু মদ হজম করতে পারিস না? আরে আমাকে দেখ, পুরো বোতলটা শেষ করে দেওয়ার পরও এখনো কিচ্ছু হয়নি। যা যা, যেতে হলে এখনই চলে যা, আমাদের পুরো মুডটাই খারাপ করে দিল। চলে আসে সব ফ্রিতে মদ খেতে, 2 পেগ খেতে না খেতেই ফুল টাইট হয়ে যায়। এটা কি করছো? ছাড়ো, 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 ছাড়ো। চল নিয়ে চল এদিকে, চল নিচে ছাড়ো, ছাড়ো। বস চুপ করে। আরে এ তো আমাদেরই বন্ধু, চলে আয় ভাই, এবার তোর পালা। দে মা। চা। দিদি, গুঞ্জন মা। দিদি, আরে দিদি কি হয়েছে তোর? তোর এ কি হলো মা? সাবধানে। ওঠ, ওঠ, সামনে চল, চল চল, আস্তে। সামনে সামনে, দিদি বস এখানে। কি হলো? সামনে। তোর কি হলো মা? বল বল, কি বলতে চাইছিস মা? বল গুঞ্জন, বল মা, কি বল। হয়েছে কি আমার মেয়েটা? তোর কি হলো? কি হয়েছে তোর? কি হলো? কি হয়েছে? গুঞ্জন কি হয়েছে বল? মা গুঞ্জন, আমরা পুলিশ স্টেশনে যাব, কমপ্লেন লেখাবো। চল চল, যাবো। তুমি এখানেই থাকো, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ চল চল মা, আয়, আয় মা। ম্যাডাম, 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 আমরা একটা কমপ্লেন লেখাতে চাই। হ্যাঁ বলুন। কিছু গুন্ডারা আমার মেয়ের সম্মান নিয়ে খেলা করেছে। মোবাইল দিয়ে ওর ভিডিও বানিয়েছে। আপনার মেয়ে কি তাদের চেনে? ও ওদের চেনে না ম্যাডাম, কিন্তু অত্যাচারের সময় ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তাই ওদের নাম জানতে পেরেছে। ও কি আমাদের নামগুলো বলতে পারবে? বলেছে ভোলু আর মুন্না। কিন্তু এই ঘটনাটা ঘটেছে কোথায়? কারখানার পাশে ফাঁকা জায়গায়, যখন ও কোচিং ক্লাস থেকে বাড়িতে ফিরছিল। দেখুন, আপনার কমপ্লেন আমরা লিখে নিচ্ছি, কিন্তু এটা নিয়ে কোনো এনকোয়ারি আমরা করতে পারবো না। ম্যাডাম, আপনি এই কথা কি করে বলতে পারেন? নিজে একজন লেডি হয়ে এই কথা কি করে বলছেন আপনি? আপনার তোর কষ্টটা বোঝা উচিত, তাই না? এত বড় দুর্ঘটনা হয়ে গেল। দেখুন, ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের এরিয়া নয়, তাই আমরা কোনো স্টেপ নিতে পারবো না। তাহলে আমরা কোথায় যাবো ম্যাডাম? আপনি গোবিন্দপুরা পুলিশ স্টেশনে গিয়ে দেখুন। আরে আপনাদেরকে তো বললাম ওই এরিয়া আমাদের থানার মধ্যে পড়ে না, তাহলে আপনার কমপ্লেন আমরা কিভাবে নেব? উনি যে জায়গার কথা বললেন ওই এরিয়াটা রেলওয়ে পুলিশ স্টেশনের, আপনাদের কমপ্লেন ওখানে গিয়ে লেখান। আরে আপনারা মানুষ নাকি জন্তু?
আমরা হাবিবগঞ্জ থানায় গেছিলাম রিপোর্ট লেখাতে, কিন্তু ওরা আমাদের এখানে পাঠিয়ে দিল। এখন আপনি আবার আমাদের ওখানে পাঠাচ্ছেন। দেখতে পাচ্ছেন না আমার দিদির কি অবস্থা হয়েছে? আমরা কমপ্লেন তখনই নেব যদি সেটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে। এরিয়া এরিয়া এরিয়া, কখন থেকে একই কথা শুনবো আমরা? ওখানে গেলে যদি ওরা আবার আমাদের এখানেই পাঠিয়ে দেয় তো আমরা কি করতে পারি বলুন স্যার, আমরা কি করব? আপনারা সোজা রেলওয়ে পুলিশ স্টেশনে যান, ওরা কিচ্ছু বলবে না, আপনারা কমপ্লেন লেখাতে পারবেন। স্যার আপনাকে লিখতেই হবে। এখন যান না, আমার আরো কাজ রয়েছে, যান আপনারা। কাঞ্চন, দিদি তুই চুপ কর মা। গুঞ্জন, কি হয়েছে মা? গুঞ্জন, কি হয়েছে মা? দিদি দিদি কি আরে তুই হয়েছে? ঠিক আছিস তো? আরে বাবা রাকেশ, এসো এসো বসো। কি বসবো আঙ্কেল? এইটুকু ব্যাপার নিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন। কি বলছো তুমি? যেটা হয়েছে সেই সব আমি জানি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে সবাইকে বলার কি প্রয়োজন ছিল? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, যা হয়েছে আমি অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু আঙ্কেল, আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তারা এই বদনাম নিয়ে কি করে সারা জীবন বেঁচে থাকবে? জিজু, তুমি দিদিকে নিজের ফ্যামিলি বা আত্মীয় স্বজনের কথায় পছন্দ করনি কিন্তু, আর দিদির এখন তোমার সাপোর্টেরই বেশি প্রয়োজন, আর তুমি এসব উল্টোপাল্টা কথা বলছো। দেখো কাঞ্চন, আমি বাধ্য, আর আমি চাইলেও গুঞ্জনের সঙ্গ দিতে পারবো না। সো আই এম সরি। বাবা রাকেশ, আমার কথা তো জিজু। শোনো বাবা। রাকেশ, ক্ষমা করবেন প্রজাপতি বাবু, ওই পুলিশ অফিসারদের জন্য আপনাদেরকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি গুঞ্জনকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর যে পুলিশেরা কমপ্লেন লিখতে অস্বীকার করে আমি নিজেই তাদের বিরুদ্ধে তদন্ত করব। কিন্তু প্রজাপতি বাবু, ভোলু আর মুন্না ছাড়াও আরও একজন লোক ছিল, সে কিরকম দেখতে তার ডিটেল আপনি কিছু বলতে পারবেন? স্যার ওই ছেলেটার সম্পর্কে তো ভলু আর মুন্নাই বলতে পারবে, যদি আপনি ওদের কাছে পৌঁছতে পারেন তবে। আমরা ওই দুজনকে খুঁজে তো পেয়েছিলাম, কিন্তু দুজনেই মারা গেছে, আর সে বিষয়ে আমরা তদন্ত করছি। দেখুন ইন্সপেক্টর, এটা তো হবারই ছিল। শেষ পর্যন্ত ভগবান ওই বদমাইশগুলোকে ওদের কর্মফল দিয়েই দিলেন। এই কাজটা কোনো মানুষের। আমি কি গুঞ্জনের সাথে কথা বলতে পারি? না ইন্সপেক্টর, ও বেচারি তো এত আঘাত পেয়েছে যে কারোর সাথে কথা বলতেই পারছে না। আপনাদের জানানোর জন্য বলি যে সুপ্রিম কোর্ট এমন একটা আইনকে সম্মতি জানিয়েছে যার দ্বারা যে কোনো এলাকায় ঘটা ঘটনার রিপোর্ট এখন যে কোনো থানায় লেখানো যায়। আর যদি কোনো পুলিশকর্মী রিপোর্ট নিতে অস্বীকার করে তবে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। গুঞ্জনের কেসেও এরকমভাবেই রিপোর্ট লেখানো যেতে পারত, কিন্তু কে জানে কেন পুলিশ তখন একটা বড় ভুল করেছিল। গুঞ্জনের সঙ্গে মুন্না আর ভলুর মৃত্যুর যোগ রয়েছে, এটা তো পুলিশ পরিষ্কার বুঝতে পেরেছিল, কিন্তু ওরা এটা ভাবতে বাধ্য হয়েছিল যে ভগবান তাদের শাস্তি দিচ্ছে নাকি অন্য কেউ। কিন্তু এখন পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওই তৃতীয় ধর্ষণকারীকে খোঁজা, যার ব্যাপারে না তো পুলিশ আর না তো গুঞ্জনের পরিবারের লোকেরা কিছু জানতো। চৌধুরী স্যার। গুঞ্জনের রেপ আর ভোলু আর মুন্নার মার্ডার, আমার মনে হচ্ছে এসবের কানেকশন গুঞ্জনের রেপের সাথে নেই তো? হতে পারে স্যার। কে ওদেরকে মারতে পারে? আর প্রজাপতি বাবু বলছিলেন অপরাধীরা ঘটনাটার ভিডিও বানিয়েছিল, তাহলে ওই ভিডিওটা কোথাও না কোথাও তো থাকবে। স্যার যতদূর আমি জানি ও অনাথ ছিল। স্যার, স্যার মুন্নার ভাই শাহাপুরাই থাকে, আমার মনে হয় একবার আমাদের যাওয়া উচিত। কারেক্ট চৌধুরী, আমাদের ওর বাড়ি যাওয়া উচিত। স্যার চলো। এটা বলো তোমার ভাইয়ের আর কি কি শখ ছিল? স্যার ও রাতে জেগে জেগেও নিজের ল্যাপটপে গেম খেলতো স্যার। কোথায় সে ল্যাপটপ? স্যার ওই যে টেবিলের উপরে স্যার। চৌধুরী ওপেন করো স্যার। আর চেক করো। স্যার এই সেই রেপের ভিডিও।
ওপেন করো। স্টপ। ব্যাক করে আবার প্লে করো। দাঁড়াও। স্যার এই হলো সেই আসলাম। চৌধুরী, আমার তো সন্দেহ হচ্ছে কোথাও ভোলু আর মুন্না এই ভিডিও দিয়ে আসলামকে ব্ল্যাকমেল করছিল, আর এই জন্যই ও ওদের দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। হতে পারে স্যার। হতে পারে নয় চৌধুরী, এটাই সত্যি। আর আমাদের খুব তাড়াতাড়ি আসলামকে গ্রেপ্তার করতে হবে। স্যার সঞ্জয়, এই ল্যাপটপটা আমাদের কাস্টাডিতে নিয়ে নাও। আরে থেমে গেলেন কেন বাবু? খান না, আমার বাবাও তো এসব খান বাড়িতেই। আজ না আমার মায়ের শরীরটা একদম ভালো নেই, সেই জন্যই আজ আমি এসেছি কাজে। ও তাহলে এই ব্যাপার। তাহলে এক কাজ করো, কাল থেকে তুমিই এসো কাজে। তোমার মাকে মানা করে দিও। কিন্তু বাবু, আমি এলে কিন্তু একটু বেশি লাগবে। হ্যাঁ, আরে একটু বেশি কেন, তোমার জন্য তো আমি সিন্ধুকের দরজা খুলে দেবো। এক কাজ করো, এই নাও কিছু অ্যাডভান্স রাখো। বাবু আপনি তো খুব ভালো লোক। ভালো তো তুমিও বেশ। আচ্ছা বাবু, বলুন না আমাকে কি কাজ করতে হবে? কাজ কাজ এক কাজ করো, আজ তো তুমি শুধু আমার গ্লাসই ভরতে থাকো ব্যাস। আর যেই আমার গ্লাস খালি হবে আবার ভরে দাও, আবার খালি হবে আবার ভরে দেবে। একটা কথা বলো তো, তুমি এই ঘোমটাটা কেন সরাচ্ছ না? আসলে কি বলুন তো বাবু, যতক্ষণ না আমি কাউকে ভালো করে চিনছি জানছি ততক্ষণ আমার খুব লজ্জা করে। আরে কি বলছো তুমি? চেনা পরিচয় হওয়া কত বড় ব্যাপার। এই যে। চলো এক্ষুনি চিনে নিচ্ছি তোমাকে। হ্যাঁ? আরে খান না। আহ, গ্লাসে ঢেলে দিই। আরো ভরে দাও। খান। আবার ঢালি। উঠিয়ে তুলে নিয়ে যাব তোমাকে। সুন্দরীর ঘুমটা তো তুলে চৌধুরী, স্যার এই জিনিসগুলো তো আমরা লেডিস স্লিপারেই দেখতে পাই। ইয়েস স্যার। এক্ষুনি চলো।
সঞ্জয়, ইয়েস স্যার। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, লাশটাকে পোস্টমর্টমে পাঠাও, ঠিক আছে? স্যার। মনে হচ্ছে কাঞ্চন এসে গেল। বলুন স্যার কি হয়েছে? আপনারা এখানে কেন? মিস্টার প্রজাপতি, আমরা কাঞ্চনের সাথে একটু কথা বলতে চাই। কাঞ্চনের সাথে? কিন্তু কেন? আপনারা কি জানেন আসলাম আজ মারা গেছে? আর আমরা ওখান থেকে এইটা পেয়েছি। এটা কি স্যার? বুঝতে পারলাম না। সবকিছু বুঝতে পারবেন। কাঞ্চন, কাঞ্চন এসে গেছে। কিছু বুঝতে পারছো? এটা 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 তো আমার জুতোর। কোথায় তোমার চপ্পল? ওইদিকে র্যাকে আছে। চলো দেখাও। স্যার এটাই আমার স্যান্ডেল, আর এর পাটটা আপনার কাছে আছে। ঠিক আছে। কি হলো? এই সব খুন তুমিই করেছো। স্যার না, আমায় বিশ্বাস করুন, আমি এরকম কাজ করিনি। সেই সিদ্ধান্ত তো আদালত নেবে। একে নিয়ে চলো। না মা, না না ইন্সপেক্টর, আমার মেয়ে এরকম করতে পারে না। সত্যি আমি করিনি কিছু। আপনি এরকম করে ওকে মিথ্যে অপবাদ দিতে পারেন না। আপনি ছেড়ে দিন ওকে। দেখুন, আমাদেরকে নিজেদের কাজ করতে দিন। এই সব সিদ্ধান্ত আদালত নেবে। চলো। আপনি কেমন করে ওকে এইভাবে সঙ্গে নিয়ে যেতে পারেন? দাঁড়ান। যখনই কোনো নতুন মেয়ের শিকার আমরা করি, তখন আমরা একসঙ্গে তার মজা নিই। আর এখন এই 2 মাস আগেই না একটা কলেজের মেয়ের মজা নিয়েছিলাম। গুঞ্জন, 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 গুঞ্জন। ইন্সপেক্টর স্যার, এই সমস্ত খুন কাঞ্চন নয়, আমি করেছি। গুঞ্জন, এটা কি বলছিস তুই? হসপিটালের বিছানায় শুয়ে যখন আমি ওই অসভ্যগুলো আর পুলিশের কথা ভাবছিলাম, তখন আমার মন আমাকে আত্মহত্যা করার প্ররোচনা দিচ্ছিল। কিন্তু আমার বাঁচার একটাই আশা ছিল, আর সেটা ছিল রাকেশ। কিন্তু যখন সেদিন হসপিটালে ও... দেখো কাঞ্চন, আমি বাধ্য, আর আমি চাইলেও গুঞ্জনের সঙ্গ দিতে পারবো না। তখনই আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমার জীবন তো নষ্ট হয়েই গেছে, কিন্তু জানি না ওই শয়তানগুলো আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। আর তখনই আমি এই প্ল্যান করি। আমি ইচ্ছে করে ডক্টর আর আমার পরিবারের মানুষদের কাছে কথা বলতে না পারার আর চলাফেরা করতে না পারার নাটক করি, যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। আর প্রত্যেক রাতে ওই 2 শয়তানের খোঁজ করতে থাকি। আর একদিন আমি খোঁজ পেয়েও গেলাম। পরের বার যদি টাকা কম পাই না, মাল দেবো না। চল।
আমাকে একটু মাল দে তো ভাই, খুব কষ্ট হচ্ছে আমার। তোকে কে বলেছে কেন মাল পাওয়া যায়? মুন্না। টাকা এনেছিস? আমার কাছে টাকা একটু কম আছে। তুই তো নিজেই একটা মাল। হ্যাঁ, বস বস বস, নে খা। দেবো? শোন না, আমাকে একটু এইটা। তারপর আমি মুন্নাকে মারি। শোনো, আমার না গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই যে ওইখানে। প্লিজ আমায় হেল্প করো। দেখো ম্যাডাম, এখন আমার খাবার সময়। আরে কিন্তু আমি আমি এত রাতে কোথায় যাব? আমি 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 জয়েন করতে পারি প্লিজ? নিশ্চয়।
আচ্ছা এই গ্যারেজটা কার? এই গ্যারেজটা আমারই ভেবে নাও। তোমারই ভেবে নেবো মানে? তুমি হ্যাঁ? কি এটার মালিক নও? আমি এটার মালিক নই, আমি এর মালিকের মালিক। মালিকের মালিক? তার মানেটা কি হলো? যখনই কোনো নতুন মেয়ের শিকার আমরা করি তখন আমরা একসঙ্গে তার মজা নিই। আর এখন এই 2 মাস আগেই না একটা কলেজের মেয়ের মজা নিয়েছিলাম। আচ্ছা তোমার মালিকের নাম কি? আসলাম। আহ? আমরা ওকে ভালোবেসে ভাই বলে ডাকি। মানে হলো তোমরা খুব ভালো বন্ধু। আর এই লাস্ট ড্রিঙ্কটা তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ বানাও, কারণ তোমার হাতে বানানো মদ খাওয়ার মজাটাই আলাদা। নাও খাও। আর ইন্সপেক্টর স্যার, এইভাবেই আসলামকে মারাটাও আমার কাছে খুব কঠিন ব্যাপার ছিল না। পুলিশ গুঞ্জনের রিপোর্ট না নেওয়া পুলিশ কর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল আর ওদের সাসপেন্ড করেছিল। এই কেসে হার মেনে নেওয়া গুঞ্জন যা কিছু করেছিল সেগুলো ভুল ছিল। ও যদি ভালো করে ভেবে দেখত তাহলে অবশ্যই অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তি দিতে পারত, কিন্তু ও সেটা করেনি। আর আইনের বদলে নিজেই অপরাধীদের শাস্তি দেওয়ার মতো ভয়ঙ্কর রাস্তা বেছেছিল। গুঞ্জন একজন সাহসী মেয়ে ছিল যে পুলিশে ভর্তি হয়ে দেশের সেবা করতে চেয়েছিল, কিন্তু রাগের বশে নেওয়া একটা সিদ্ধান্তের ফলে আজ ও একজন অপরাধী। এই মামলায় গুঞ্জনের হবু বর রাকেশও একভাবে দায়ী ছিল। এমন সময় ও গুঞ্জনের পাশে থাকেনি। যদিও এই খারাপ সময় গুঞ্জনের পাশে থাকতো তাহলে হয়তো গুঞ্জন অপরাধী হতো না। পুলিশ গুঞ্জনকে মুন্না, ভোলু আর আসলামের খুনের অভিযোগে অভিযুক্ত করে জেলে তো পাঠিয়ে দিল, কিন্তু ওদের কাছে গুঞ্জনের বয়ান ছাড়া আর কোনো প্রমাণ ছিল না। কিন্তু ও আইনের চোখে অপরাধী ছিল। ওর কৃতকর্মের জন্য ওর বাকি জীবনটা ওকে জেলের বরাদের পেছনেই কাটাতে হবে। কিন্তু আইন এটাও বলে যে কেউ যদি অপরাধীকে অপরাধ করতে বাধ্য করে তাহলে সেও অপরাধী। যদি পুলিশ গুঞ্জনের রিপোর্ট লিখত তাহলে হয়তো ও এই পদক্ষেপ নিত না। গুঞ্জন আইনের চোখে অপরাধী ছিল, কিন্তু নিজের পরিবারের লোকেদের চোখে ও একজন নির্দোষ অপরাধী ছিল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।